আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশে পুলিশের রেড অ্যালার্ট চলছে। যে কোনো সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হতে পারে। পাকিস্তান থেকে এরকম একটি তথ্য পুলিশের কাছে এসছে বা সরকারের কাছে এসছে, এবং সেটার ভিত্তিতে পুলিশ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করেছে। এর বাইরে জাতীয় সংসদ সহ অন্যান্য যে সকল কে পয়েন্ট রয়েছে, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যান্টনমেন্টের গেট থেকে শুরু করে অন্য যেই জায়গাগুলোকে কে পয়েন্ট বলা হয়, কেপিআই জোন বলা হয়, বাংলাদেশ টেলিভিশন, তো এই জায়গাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলি এসছে, আমাদের পত্রপত্রিকা এগুলি ডিটেলস লিখছে না, তবে ইউটিউবের যারা কন্টেন্টার ক্রিয়েট করছেন, যারা তাদের সে যে বক্তব্য, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে কথা বলেন, তাদের অনেক কথা ভুল হয়, অনেক কথা তথ্য বিভ্রাট থাকে, আবার অনেক ক্ষেত্রে পিলে চমকানো অনেকগুলো সত্য তারা বলতে পারেন, যেগুলো আমরা বাংলাদেশ থেকে বলতে পারি না। ফলে দেখা গেল যে সেই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অনেক সময় এই বিদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমাদের বাংলাদেশি যারা বিভিন্ন পত্রপত্রিকা দেশের বাইরে আছেন, আমাদের বাংলাদেশি যারা আওয়ামী লীগ করেন বা অনেক হয়তো জামাত করেন, অনেকে হয়তো নন্দিত, অনেকে নিন্দিত, অনেকে পরিচিত অপরিচিত, কিন্তু সামহাও ইন্টারনেটে তারা মাঝে মধ্যে এমন সব অদ্ভুত এবং অপ্রিয় তথ্যগুলো সামনে নিয়ে আসেন, যেগুলো এই মুহূর্তে সরকারের জন্য ক্ষেত্র বিশেষে অত্যন্ত উপকারী হয়ে পড়ে। যে বিষয়গুলো নিয়ে বাইরে কথাবার্তা হচ্ছে, বিশেষ করে ইন্টারনেট মাধ্যমগুলোতে, সেটা হলো পাকিস্তানের একটি বিশেষ জঙ্গি গ্রুপ। সেই জঙ্গি গ্রুপের নাম হলো তেহরিকি তালেবান অব পাকিস্তান, টিটিপি। তো তেহরিকি তালেবান অব পাকিস্তান বা পাকিস্তান তেহরিকে পাকিস্তান তালেবান, এরকম কিছু এক কথা, টিটিপি সংক্ষেপে বলা হয়। এরা মূলত আফগানপন্থী একটি জঙ্গি গ্রুপ, যারা পাকিস্তানের ওয়াজির স্থান নামক যে প্রদেশটি রয়েছে, সেই প্রদেশে একটি তালেবানি সরকার, শরিয়া ভিত্তিক তালেবানি সরকার প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা সরাসরি পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করছে, সিভিল সার্ভিসের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং ওখানে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তারা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য চেষ্টা করছে, এবং তাদের এই পক্ষে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে তারা জঙ্গি থেকে ভাড়া করে নিয়েছে, এবং বাংলাদেশ থেকেও তারা প্রচুর জঙ্গি তারা এখান থেকে নিয়ে গেছে। এরকম কিছুদিন আগে পাকিস্তান সরকার প্রায় ৩৫ জন না ৪০ জন বাংলাদেশিকে সেখান থেকে গ্রেপ্তার করেছে এই টিটিপির সঙ্গে সংযুক্ত থাকার কারণে। এটা হলো পুরনো খবর। রিসেন্টলি পাকিস্তান যেটা বলছে, সেটা হলো যেহেতু বাংলাদেশে তাদের তৎপরতা এখন বেশি চলছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে, তো এখানে অনেক গোয়েন্দা তথ্য বিনিময় হচ্ছে। একটা সময় আইএসআইয়ের কর্মকাণ্ড বাংলাদেশে বলতে গেলে ছিলই না, ফলে ডিজিএফআইয়ের সঙ্গে আইএসআইয়ের যে অতীত সম্পর্ক, সেটা হয়তো একটা কাট আপ ছিল, কিন্তু এখন এই সময়টিতে এসে সেই সম্পর্কটি আবার স্বাভাবিকভাবে ঝালাই হচ্ছে। তো সেই দিক থেকে পাকিস্তানের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে বাংলাদেশের যে একটি বিশেষ বাহিনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটা বিশেষ বাহিনীতে এই তারা নাম ধাম তথ্যপত্র সহ টিটিপির বেশ কয়েকজন সদস্য, জঙ্গি সদস্য, তারা ওই বাহিনীতে আছে, এবং বাহিনীর মধ্যে তারা এই আদর্শ প্রচার করছে, এবং সেই বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশে যে কোনো সময় একটি অপতৎপরতা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য তারা চেষ্টা করছে। যেহেতু আমাদের দেশে খবরটা প্রকাশ্যে আসেনি, ফলে এটা এখনও পর্যন্ত 50-50, জাস্ট মুখে মুখে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সরকারও অনেক কথা বলে ফেলছে, কেউ আবার অনেকে আবার কোনো কথা তারা গোপন রাখার চেষ্টা করছে। সেই বিশেষ বাহিনীটি কোন বাহিনী, কারা কারা সেখানে গ্রেপ্তার হয়েছে, কারা কারা কী হয়েছে, এগুলি মোটামুটি আপনারা যারা ইন্টারনেটে
রাজনীতিতে দেখেন তারা বুঝে গেছেন। আমি সেই বিষয়গুলো নিয়ে কোনো বিভ্রান্ত তৈরি করব না। আমি শুধু বিভ্রান্ত নিরসনের জন্য দুটো বিষয় বলতে চাই যে বাংলাদেশে আসলে জঙ্গি আছে কিনা বা জঙ্গি তৎপরতা বাড়ছে কিনা বা জঙ্গি কোনো হুমকি আছে কিনা, এবং এটা নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের দুজন কর্তা ব্যক্তি, একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ, আরেকজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন। তাদের দুজনের কথাবার্তা, সালাউদ্দিন সাহেব বলে দিয়েছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, জঙ্গি শব্দটাই খারাপ, খুবই ভয়ঙ্কর একটা শব্দ। আবার তিনি আরও বলেছেন যে এখানে থাকতে পারে উগ্র মতবাদের বিভিন্ন গোষ্ঠী থাকতে পারে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ব্যাপারটা খুব সাধারণ এবং মিনিমাইজ করার তিনি চেষ্টা করেছেন। অন্যদিকে ডক্টর জাহিদ তিনি যেটা বলেছেন, জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশের জঙ্গি আছে এবং এই জঙ্গিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সংগঠিত হয়েছে। খুবই মারাত্মক। মানে এখানে আওয়ামী লীগ আমলের নর্মালি যেটা হয়, নতুন একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা আগের সরকারকে, মানে তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে তারা দায়ী করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস জমানা দ্বারা বিএনপি মূলত বেনিফিটেড। ফলে সে যদি দায়ী করতে হয় বলবে সবই আওয়ামী লীগের সৃষ্টি, তারা এই কাজগুলো করে গেছে। এগুলো না করে ডক্টর জাহিদুর রহমান যেটা বলেছেন সেটা হলো ইউনূসের জমানাতে এই জঙ্গি গ্রুপগুলো একত্র হয়েছে, ইউনাইটেড হয়েছে, শক্তি অর্জন করেছে। আর অন্যদিকে যদি আমরা এই যে পাকিস্তানের যে কথাটা বিদেশি ইউটিউবাররা বলছে সেটা যদি সত্য হয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল সংশ্লিষ্ট বিষয়াদি থাকে তার সাথে আবার পুলিশের যে রেড অ্যালার্ট, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে বুঝতে হবে যে দেশের এই ক্রান্তিকালে যখন আমাদের হাওরগুলো পানিতে ডুবে যাচ্ছে, বন্যার পানিতে ডুবে যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সারা দেশে সীমাহীন বজ্রপাত, অস্বাভাবিক বজ্রপাতে সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক বিধি ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে, সামনে বাজেট, আইএমএফ থেকে আমরা টাকা পাচ্ছি না। তো সেই সময়টাতে যদি ছোট্ট যে কোনো একটা গ্রুপ একটা দুর্ঘটনা, একটা সন্ত্রাসী আক্রমণ চালায়, ওটার ভার আমরা বহন করতে পারবো না, জাস্ট মুখ থুবড়ে পড়বে আমাদের সব কিছু। কাজে এই বিষয়টা নিয়ে রাজনীতি করার নয়, এই বিষয়টা নিয়ে একটা প্র্যাকটিক্যাল আলোচনা আসতে হবে এবং সেই আলোচনায় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি বলবে যে উগ্রবাদ বা উগ্রবাদী কোনো গোষ্ঠী থাকলেও থাকতে পারে বা আছে, নাকি সত্যিকার অর্থে জঙ্গিবাদ আছে এবং জঙ্গিবাদ যারা সংগঠিত হচ্ছে তাদেরকে পয়েন্ট আউট করতে হবে, অ্যাসার্টেন করতে হবে, খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে হবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে একটা রিয়ালিটি, সেই রিয়ালিটি হলো যে শেখ হাসিনার জামানাতে বাংলাদেশে প্রায়ই এই জঙ্গিদেরকে ধরা হতো। ২ নম্বর হলো যে এই জঙ্গিবাদ দমন করার নাম করে অনেক মানুষ তাদের আখের গুছিয়ে ফেলেছিল। অনেক পুলিশের কর্তা, র্যাবের কর্তা তারা প্রায়ই জঙ্গি নাটক করতো এবং শেখ হাসিনার কাছে গিয়ে বলতো যে আজকে এই ১০টা জঙ্গি ধরেছি, ১০টা ওটা করেছি, এই জিনিস পেয়েছি। তো এগুলো একটা নাটক। আবার শেখ হাসিনা এটাকে নিয়ে আরেক দফা নাটক হয়তো করতেন। তিনি হয়তো মোদিকে বলতেন, আমেরিকাকে বলতেন যে দেখো, দেখো, দেখো আমি কিভাবে জঙ্গি দমন করেছি। এর ফলে কি হলো, ইসলামপন্থীদের সঙ্গে আওয়ামী লীগের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যায়। আর আসল জঙ্গি ধরতে গিয়ে যখন আলেম ওলামাদেরকে তারা ধরা শুরু করলো, তখন জঙ্গিদের একটা বিরাট অংশ তারা আরও প্রিভিলেজ পেয়ে গেল। এত কিছুর পরেও শেখ হাসিনা পুরো জমানাতে এই জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো প্রায় নিয়ন্ত্রিত ছিল। একমাত্র হলি আর্টিজানের যে ঘটনাটা, সেই ঘটনাটা বাদ দিলে পুরো সময়টা কিন্তু জঙ্গিবাদটা বাংলাদেশে নিয়ন্ত্রিত ছিল। শেখ হাসিনার জমানাতে বিভিন্ন নামে বেনামে যারা আছে বহু সংখ্যক একেবারে চিহ্নিত জঙ্গি অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। বলা হয়ে থাকে যে ইউনূস সাহেব যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেই দিন সুযোগ পেয়ে কেউ বের হয়ে গেছেন, অনেকে বের হয়ে অস্ত্রশস্ত্র লুটপাট করেছেন, অনেকে বের হয়ে তার পুরনো পেশাতে ফিরে গেছেন, আবার অনেকে মামলা মোকদ্দমার যে স্বাভাবিক প্রক্রিয়া সেখানে জামিন নিয়ে বের হয়েছেন। হোয়াট এভার মেবি তারা বের হয়েছে। বের হয়ে তারা দেশের মধ্যে সংগঠিত হতে পারে, তারা বিদেশে গিয়ে তাদের কমান্ড প্রতিষ্ঠা করতে পারে, তারা অরণ্যে গিয়ে তাদের একটা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করতে পারে। এবং এখন যেভাবে একটা ঢিলাঢালা সরকার চলছে, সেই ঢিলাঢালা সরকারকে জায়গা মতো আঘাত করার জন্য জঙ্গিরা যদি এই সময়টিকে বেছে নেয়, তাহলে এটি আমাদের জন্য, আমাদের বন্ধু রাষ্ট্র
যারা আছেন, পাকিস্তান বলেন, ভারত বললেন, এমনকি মায়ানমার বললেন, সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, মারাত্মক তৈরি হয়ে যাবে। কাজেই এই জঙ্গি যে বিষয়টি, এটি আসলে এই মুহূর্তে আমাদেরকে নিষ্পত্তি করতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো জঙ্গি শব্দটি আমি নিজে একজন যাকে বলা হয় ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু পড়েছি, জঙ্গি শব্দটি মূলত প্রাইড অ্যান্ড প্রেস্টিজের একটা বিষয়, যেটিকে বলা হয় বীর যোদ্ধা। জঙ্গি শব্দের অর্থ বীর যোদ্ধা এবং বিজয়ী যোদ্ধা। এই শব্দটা আসে ক্রুসেডের সময়, যেটিকে মেডিয়েভাল বলা হয়, মধ্যযুগ বলা হয়। সেই মধ্যযুগে সিরিয়ার আলেপ্পো এই এলাকাতে একটি পরিবার শাসন করত, যে পরিবারটির উপাধি ছিল জঙ্গি পরিবার। এবং এদের উপাধির কারণ ছিল যে সমগ্র মধ্যপ্রাচ্যে যখন খ্রিস্টান ধর্মযোদ্ধাদের, ইহুদিদের যন্ত্রণায় অতিষ্ঠ এবং ইউরোপের রাজারা দল বেঁধে শত শত বছর ধরে যেভাবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালাচ্ছিল, সেই তাণ্ডবে মধ্যপ্রাচ্যের সমস্ত রাজনীতি, অর্থনীতি ভেঙে পড়েছিল। ঠিক সেই সময়টাতে এই যে সিরিয়ার যে জঙ্গি পরিবার, এই জঙ্গি পরিবার অস্ত্র হাতে তুলে নেয় এবং ক্রুসেডারদের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে। এবং এই বংশের যারা রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তাদের মধ্যে ইমামউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি, এই দুজনের নাম খুবই বিখ্যাত। তো এই ইমামউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি, তো তাদের যে সেনাপতি শেরকু, তিনিও খুব বিখ্যাত। শেরকুর ভাতিজা, তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী। তাহলে চিন্তা করুন, সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডার, যিনি ক্রুসেড বিজয়ী এবং জেরুজালেমের বিজেতা, তার চাচা ছিলেন শেরকু, ইমামউদ্দিন জঙ্গি সাহেবের, নুরউদ্দিন জঙ্গি সাহেবের, ইমামউদ্দিন জঙ্গি সাহেবের প্রধানমন্ত্রী এবং নুরউদ্দিন জঙ্গিরও প্রধানমন্ত্রী। তো সেই জঙ্গি শব্দটি আমরা ব্যবহার করছি নেতিবাচক অর্থে। তো সেই দিক থেকে উগ্রবাদ শব্দটি আরও মারাত্মক। মানে হয়তো উনি জঙ্গি শব্দটিকে মিনিমাইজ করার জন্য, এখন জঙ্গি শুনলে মানুষ রাগ হয়ে যায়। আমার একটা ড্রাইভার ছিল, নিয়মিত নামাজ কালাম পড়তো, এই লম্বা দাড়ি, মাথায় টুপি, তো লেক্সাস গাড়ি, আমার যে তখন লেক্সাস গাড়ি চালাতো, মানে একটা বাঘের মতো তাকে দেখে মনে হতো, কিন্তু একেবারে সহজ সরল মানুষ। তো একদিন সে গাড়ি চালাচ্ছে, তো পাশে অন্য একটা গাড়ির যারা লোক, ড্রাইভার বা যারা লোকজন আছে, তারা ফাউল করেছে, আমার ড্রাইভারের কোনো ভুল না। তো সে একটু মুখ বাঁকা করে তার দিকে তাকিয়েছে, কাজটা কী করলেন। তো ওই পাশে গ্লাস নামিয়ে যখন বলা হলো এই জঙ্গি, এই কথা যদি বলতে পারে, মানে আমার ড্রাইভার যিনি আছেন বয়স্ক মানুষ, তিনি পাগল হয়ে গেলেন। পারেন তো স্টিয়ারিং ছেড়ে মানে লাফ দিয়ে গিয়ে ওর একদম হলকম চেপে ধরেন। তা আমি তাকে বললাম যে আমার ড্রাইভারের কে, আমার বাচ্চারা মামা মামা ডাকতেন, মামু মামু ডাকতেন। তো সবাই বলতেছে মামা আপনি তো জীবনে 7 বছর আমাদের সঙ্গে আছেন, কোনোদিন এরকম কাজ করে নাই, স্টপ। আবার আমিও গাড়িতে বসেছিলাম, আমি ধমক দিলাম তাকে। তো এই হল অবস্থা, যে এই বাংলাদেশে এখন অনেককে যদি খালি বলা হয় তুই জঙ্গি, তাহলে কিন্তু সে রাগ করবে। কিন্তু জঙ্গি শব্দটা কিন্তু ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সম্বোধন বা উপাধি। তো সে তুলনায় যদি আপনি উগ্র ধরেন, উগ্র শব্দ, উগ্রতার সঙ্গে আপনি যে কোনো মন্দ জিনিস জোগাড় মানে মানে সংযোগ ঘটাতে পারেন। একজন মানুষ যখন উগ্র হয়ে যায়, তখন তার বুদ্ধি থাকে না, বিবেক থাকে না, তার বিবেচনা শক্তি থাকে না। একজন মানুষ যখন উগ্র হয়ে যায়, তখন সে আপন পর কাউকে বোঝে না। একজন মানুষ যখন উগ্র হয়ে যায়, তখন সে পাগল হয়ে যায়, পাগলা কুকুরের মতো হয়ে যায়। সে যাকে তাকে ইচ্ছা সে কামড় দিতে পারে। তো এই উগ্র বলতে, এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে উগ্র একজন ব্যক্তি নয়, একটা গোষ্ঠী, গ্রুপ অফ পিপল। তো সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট তিনি করে থাকেন, এটা আরও অবমাননাকর। হোয়াট এভার মেবি, এখানে বক্তব্যটা হলো বাংলাদেশে উগ্রবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, এটা ধূমায়িত হচ্ছে, এটা সংগঠিত হচ্ছে। তারা যে কোনো একটা অকারেন্স ঘটানোর জন্য তারা বসে আছে। হয়তো তাদের সঙ্গে কোনো দেশি, কোনো বিদেশি রাজনৈতিক শক্তির সংযোগ আছে, এবং তারা আর যা কিছু করুক না কেন, তারা সরকারের কল্যাণের জন্য কোনো কিছু করছে না। এই রাষ্ট্রের সংহতি নষ্ট করার জন্য এবং সাধারণ জনজীবনকে আরও বিপদগ্রস্ত করার জন্য তারা যে চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিকে
ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দায়িত্ব প্রধানত স্বরাষ্ট্রমন্ত্রীর। কাজেই সেই স্বরাষ্ট্রমন্ত্রী এই যেহেতু জঙ্গির যে বিষয়টি যেভাবে এখন আসছে, পুলিশ যেভাবে রেড অ্যালার্ট জারি করছে, এটাকে হজম করা যাবে না। এটার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে এবং সেই অ্যাকশনে যদি কোনো রাঘব বোয়ালের নাম আসে, সেই অ্যাকশনে যদি কোনো আ বক পাখির নাম আসে, সাদা উড়ে যায় বক পাখি, সাদা পাখির নাম আসে, ডাজ নট ম্যাটার। চোখ বুজে তাকে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ সবাই আমরা কিন্তু সর্বনাশের মধ্যে পড়ে যাব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।